4 মার্কসের কোশ্চেন ডিসকাশন। আপনারা দেখেছিলেন? তুমি কি সলভ করে পাঠিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, দেখে নিচ্ছি। দেখেছিলাম, ভুলে গেছি আবার, ফেস্টিভ সিজনে ভুলে গেছি। বলে দিচ্ছি। দেখে দিচ্ছি আমি এক্ষুনি। আর কেউ করেছো? 32-2 রামলক্ষণ, অংশুমান। কেউ করনি? একটিও বল লাল না হওয়ার সম্ভাবনা। স্বস্তিকা, অ্যান্সার মিলেছে তোমার? স্যার মিলেছে। তাহলে ঠিক আছে। স্বস্তিকা, আরেকবার ওই অঙ্কটা যেটা করেছো ছবিটা তুলে দাও তো, পরিষ্কার করে গ্রুপে তুলে দাও তো। রামলক্ষণ, হ্যাঁ স্যার তোমাদের দিচ্ছি। রামলক্ষণ তোমাদের অ্যান্সারটা মিলেছে যেটা করেছো? হ্যাঁ স্যার মিলেছে আনসারটা। আচ্ছা, স্নেহা করেছো? স্নেহা, স্নেহা করেছো? না স্যার ওটা হয়নি। আচ্ছা, এরকম একটা বক্স ছিল, বক্সে কি কি আছে? 5টা হোয়াইট বল, 5 হোয়াইট, 7 রেড and 3 ব্ল্যাক। 5 হোয়াইট, 7 রেড, 3 ব্ল্যাক বল আছে। রিপ্লেসমেন্ট না করে একটি একটি করে 3টে বল তুলবো। একটিও বল রেড হবে না, তার প্রবাবিলিটি কত হবে? এরকম ধরে নাও তো, 3টে ইভেন্ট ধরে নাও। লেট ক্যাপিটাল এক্স ওয়াই জেড বলতে পারো, A1 A2 A3 কেন বলবো? লেট ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড বি দা ইভেন্টস। এদেরকেই মনে করো সেই ইভেন্ট, such that be the event such that there are no red ball। তাই বলেছি তো, একটিও লাল বল হবে না। there are no red ball in first draw। ফার্স্ট প্রথমবার তুলবো তো, তাহলে ফার্স্ট drawn, সেকেন্ড and থার্ড। ফার্স্ট, সেকেন্ড and থার্ড drawn। প্রথম তোলা, দ্বিতীয় তোলা, থার্ড তোলা, তিনটে তুলে নেওয়ার মধ্যে একটা বলও রেড হবে না, তার ইভেন্ট গুলোকে এরকম বলছি। তাহলে বলো তো,
প্রবাবিলিটি অফ এক্স, প্রথমবার তুলে নেওয়ার মধ্যে একটি বলও রেড হবে না, তার প্রবাবিলিটি কিরকম ক্যালকুলেট করব। মোট কতগুলো বল আছে? 7 + 3 10 + 5 15। 15 বল থেকে একটা বল কত ওয়েতে তুলতে পারি? 15 C1। এবারে বলো, যদি আমি একটাও রেড বল না তুলি তাহলে আমাকে এই 5টা আর এই 3টে, 5টা হোয়াইট 3টে ব্ল্যাক, 5 + 3 এই 8 বল থেকে একটা বল তুলতে হবে, তাহলে একটাও রেড হবে না। তাহলে 8C1/15C1, অ্যান্সার উইল বি 8/15। এটা হলো প্রবাবিলিটি অফ এক্স, এটা ক্যালকুলেট করলাম। এবারে ধরো প্রবাবিলিটি অফ ওয়াই, একটা বল তুলে নিয়েছি, যে কোনো একটা বল তুলেছি, সেটা রেড হয়নি, তাহলে এখন কতগুলো বক্সে বল পড়ে আছে সেকেন্ড টাইমে উইথাউট রিপ্লেসমেন্ট, সেই বলটা তো রিপ্লেস করিনি, তাহলে ওখানে 14 বল পড়ে আছে এখন। তাহলে 14 বল থেকে একটা বল তুলছি কত ওয়েতে? 14C1। এই 5 হোয়াইট আর 3 ব্ল্যাকের থেকে যে কোনো একটা বল উঠে গেছে, তাহলে এখন 7খানা বল আছে, তাহলে ওটা হবে 7C1। একটা বল তুলবো, অ্যান্সার উইল বি 7/14, মানে ওটার অ্যান্সার হচ্ছে হাফ। একদম শেষে যদি আমি প্রবাবিলিটি অফ জেড ক্যালকুলেট করি, তাহলে কি হবে? দুটো বল তোলা হয়ে গেছে মোট 15টা বল থেকে, তাহলে 13 বল থেকে একটা বল তুলবো 13C1, আর 5 হোয়াইট আর 3 ব্ল্যাক এই 8 এর মধ্যে দুটো বল তোলা হয়ে গেছে, তাহলে একটাই বল পড়ে আছে 6C1, তাহলে এখানে হবে 6/13। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ জেড। এবারে দেয়ারফর দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি, মানে যেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে, দেয়ারফর দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়াল টু, মানে কি রিকোয়ার্ড প্রবাবিলিটি বলেছে একটিও লাল বল পড়বে না, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটিটাকে কি বলবো? প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড। এক্স মানে প্রথম ড্রয়িং এ লাল পড়েনি, ওয়াই মানে সেকেন্ড ড্রয়িং এ লাল পড়েনি, আর জেড মানে থার্ড ড্রয়িং এও লাল পড়েনি। অ্যাকচুয়ালি এগুলো ইউনিয়ন নয়, এগুলো হবে ইন্টারসেকশন, তাই তো? তিনটে ঘটনা একসঙ্গেই ঘটতে হবে, রাম লক্ষণ একটু ভুল করেছে, এদেরকে বলে ইন্টারসেকশন। তাহলে এর রেজাল্ট আমি কি লিখতে পারি একটু দেখো, প্রবাবিলিটি অফ এক্স ইন্টু লিখছি প্রবাবিলিটি অফ ওয়াই গিভেন এক্স, কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্টু প্রবাবিলিটি অফ জেড গিভেন, ঘটে গেছে কি ঘটে গেছে? এক্স আর ওয়াই এরা ঘটে গেছে। একটু বোঝার চেষ্টা করো সবাই, কি লিখলাম আমি? একটা লাল বলও হবে না, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তাহলে এটাকে কি এরকম লেখা যায়? কেন লেখা যায় সেটা একটু ডিসকাস করে দিতে হবে, যে অ্যাকচুয়ালি যেটা আমি বোর্ডে লিখেছি এটা অ্যাকচুয়ালি আসলে কি, যদি আমি এর পাশে একটু ডিসকাস করে দিই ব্লু পেনে। প্রথমে লিখেছি প্রবাবিলিটি অফ এক্স, ওকে। প্রবাবিলিটি অফ ওয়াই গিভেন এক্স, কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন বলো তোমরা কি হয়? প্রবাবিলিটি অফ ওয়াই ইন্টারসেকশন এক্স বাই কি হবে? প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ বলছি জেড গিভেন যখন এক্স আর ওয়াই প্রথম দুটো ইভেন্ট ঘটে গেছে, একটাও রেড বল তুলিনি, তাহলে সেটা কি হয় না? প্রবাবিলিটি অফ জেড ইন্টারসেকশন এক্স ইন্টারসেকশন ওয়াই বাই প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। দেখো তো, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, এই ইভেন্টটাই পড়ে থাকবে না, যেটা আমাদের দরকার, তাই তো? এবারে প্রবাবিলিটি অফ এক্স কত ক্যালকুলেট করেছিলাম? প্রথম একবার ক্যালকুলেট করলাম না, 8/15 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই গিভেন এক্স। আচ্ছা, আমি যে ক্যালকুলেট গুলো করলাম সেগুলো এরকম তো, ওয়াই গিভেন এক্স মানে প্রথম বলটা তুলে নিয়েছি, সেটা রেড হয়নি, পরে সেকেন্ড বলটার প্রবাবিলিটি বের করেছি, তাহলে এটা হাফ। আর জেড গিভেন এক্স ইন্টারসেকশন ওয়াই মানে কি? প্রথম দুটো বল তোলা হয়ে গেছে, দুটো ক্ষেত্রেই রেড বল আসেনি, সেই হিসাবে থার্ড বল ড্র করেছি, তার প্রবাবিলিটি 6/13। এবার একটু ক্যালকুলেশন করো, 2 4 যা 8, তার মানে হচ্ছে 6 × 4, এটা হবে 20। আর কিছু কাটবে কি না? আর কিছু তো কাটবে না, এটা কাটবে। 3 2 যা 6, 3 5 যা 15, তার মানে হচ্ছে 8/13 × 5 65, 8/65 ইজ দ্য আনসার। এটা তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ, এই ব্লু পেনের লেখাটা, এটা পরীক্ষার জন্য নয়, নট ফর পারপাস এক্সাম।
এক্সাম পারপাস। সৌমি কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সৌমি কি বুঝতে পারলে? বাকি সবাই বুঝতে পারলে? কারো ডাউট থাকলে বলো এই অঙ্কটা। হ্যাঁ স্যার ওকে, ভেরি গুড। যারা অফলাইন আসো সবাই এই সানডেতে আসবে, ঠিক আছে? যারা রেগুলারলি অফলাইন আসো তারা এই সানডেতে আবার আসবে। এরপরে আর কিছু যারা পারোনি? বেজ থিওরিম দিয়ে অঙ্ক পেরেছো? বেজ থিওরিম, যেটা বেজ থিওরিম করে আনার পরে এক্সারসাইজ গুলো বলেছিলাম সিবিএসসি আর এনসিইআরটি দেখতে 1B। হুম হুম, হ্যাঁ। চারেরটা কত মার্কসের কোশ্চেন? ওই বেস 4 মার্কসের একটাই তো আছে। 4 মার্কসের তো একটাই সিবিএসসি আছে। ও এখানে তো সবই 4 মার্কসের। চারের দাগের কোশ্চেনটা, চারের দাগেরটা তো করতে বলিনি, তবু করে দেওয়া যায়। কেউ কি করেছো? চারের দাগেরটা কেউ কি করেছো? চারের দাগেরটা আমি করতে বলিনি, সিবিএসসি এনসিইআরটি গুলোই বলেছিলাম। ঠিক আছে, আমি করে দেবো তোমাকে। আচ্ছা, যেখান থেকে একটা কোশ্চেন পড়বে সেটা কি করেছে সবাই? র্যান্ডম ভ্যারিয়েবলস। সেটা একটু পড়াই, সানডের ক্লাসটা না হয় বসে আবার। আচ্ছা, চ্যাপ্টার 2 যেটা পড়াচ্ছিলাম সেটাই একটু কন্টিনিউ করি। এই প্র্যাকটিসটা তোমাদের চলুক। সানডেতে অফলাইন যারা আসছো কার কি সমস্যা সেগুলো দেখতে হবে। অনলাইনে এরকম করে হচ্ছে না, কার কোনটা সমস্যা বা খাতাগুলো দেখতে পাচ্ছি না। চ্যাপ্টার 2 কিছুটা তো পড়িয়েছিলাম। চ্যাপ্টার 2 কিছুটা পড়িয়েছিলাম না লাস্ট ক্লাসে? হ্যাঁ স্যার পড়িয়েছি। র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এখানে এক্সাম্পল গুলো করতে বলেছিলাম, আমি করেও দিয়েছিলাম প্রথমে। এই যে ধরো 9, 11 এগুলো সব করে দিয়েছিলাম। হুম হুম, স্যার এক্সাম্পল 12। এক্সাম্পল 12। আচ্ছা, এক্সাম্পল 12 দেখো তো সবাই। এক্সাম্পল 12 ফ্রম সৌরেন্দ্রনাথ দে। একটা আনবায়াসড কয়েন বারবার টস করছি আনটিল যতক্ষণ না পর্যন্ত টেল পড়ে। প্রথম টেল পড়ার আগে যতগুলো হেড পড়ে ওটাকে বলছি এক্স। এক্স বি দ্য র্যান্ডম ভ্যারিয়েবল। প্রথম টেল পড়ার আগে যতগুলো হেড পড়ে। হ্যাঁ, তাহলে সন্দীপ অসুবিধা কোথায়? প্রথমে বলছে যে ধরো নাও এফ অফ জিরো। শোনো শোনো, এফ অফ জিরো। স্যার হাফের হোল স্কয়ার, হাফের হোল। হ্যাঁ বলছি এফ অফ জিরো। প্রথম বলছি এফ অফ জিরো মানে কি বলছি? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু জিরো। মানে কি? ফার্স্ট টসেই হেড পড়েনি, টেল পড়েছে, তার প্রবাবিলিটি কত হতে পারে? হাফ। একবার টস করেছো, এক্স এক্স ইজ দ্য নাম্বার অফ হেডস বিফোর গেটিং এ টেল। টেল পড়ার আগে কতগুলো হেড পড়তে পারে সেটা প্রবাবিলিটি, সেটার প্রবাবিলিটিটাকে মানে র্যান্ডম ভ্যারিয়েবলটাকে এক্স বলছি। তাহলে এফ অফ যদি আমি বলি 1, মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1। তাহলে সন্দীপ এবারে আমাকে বলো
x ইকুয়াল টু 1 মানে কি, প্রথম টসটা কি পড়েছে, হেড। তাহলে প্রথম টসটা হেড পড়বে, তার প্রবাবিলিটি কত, হাফ। হাফ। আবার যদি সেকেন্ড টাইম টস করি, পরের টসটায় পড়ে গেছে, তাহলে টেল, কারণ আমার তো সাকসেস কোথায়, টেলে গিয়ে থামবো। তাহলে প্রথম টসটা হেড পড়েছে, তার মানে নিশ্চয়ই পরেরটা টেল পড়েছে, তাহলে তার পড়ার প্রবাবিলিটিও তো হাফ। প্রথমটার উপরে কোনো ডিপেন্ড করছে কি, এটা করছে না, তাহলে এটা কি হলো, হাফ ইন্টু হাফ। না না, হাফ ইন্টু হাফকেই লিখেছে হাফ স্কয়ার। ওকে, নেক্সট বলছি এফ অফ 2। এফ অফ 2 মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2। প্রথম দুটো টসই হেড পড়েছে, প্রথম দুবার টস করলি, তাহলে ফার্স্ট বার টস করলে হেড পড়ার প্রবাবিলিটি হাফ, সেকেন্ড বার আবার টস করলে তার পড়ার প্রবাবিলিটি হাফ, এরপরে যখন আবার টেল পড়ছে তার পড়ার প্রবাবিলিটিও হাফ। প্রথমবারে হেড পড়েছে বলে কি দ্বিতীয়বারে কেউ ফেভার পায় যে হেড পড়তে পারে না, তো কারণ আনবায়াসড কয়েন হলে কোনো ফেভার নেই এবং কেউ কারো উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, তার মানে এটা হচ্ছে হাফ কিউব। হাফ কিউব এইরকম করে করে কন্টিনিউ হতে থাকবে। আমি যদি বলি এফ অফ স্মল আর, যদি একটা আরবিটারি ভ্যালু নিয়ে নিই যে স্মল এক্স ইকুয়াল টু স্মল আর এর ভ্যালুটা 50 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, তার মানে কি হাফ আর সংখ্যক বার হেড পড়বে, তাহলে এরকম 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 করে চলতেই থাকবে আর টাইমস, তারপরে টেল পাবে, তাহলে হাফ টু দি পাওয়ার কি বলবো, আর ওটাকেই দেখো একটা ডিস্ট্রিবিউশন টেবিল বানিয়ে, এই রেজাল্টটাকেই একটা ডিস্ট্রিবিউশন টেবিল বানিয়ে লিখে দাও। এই রেজাল্টটাকেই একটা ডিস্ট্রিবিউশন টেবিল লাগিয়ে লিখেছি, দেখো এখানে লিখেছি এক্স, এখানে লিখেছি এফ এক্স, ওটা রেজাল্ট হয়ে যাবে। আর কিছু করেছো কেউ? নেক্সট পড়াবো আমি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনস। এটা মুছে দিচ্ছি। লাবণী, সাহেলি, তোমরা এক্সারসাইজ গুলো করছো তো বাড়িতে? হ্যাঁ স্যার। ওকে, আইআইটি স্বাভাবিক হলে একটু ডিসেম্বরের দিক থেকে একদিন করে অফলাইন চলে এসো। একটা দিন করে অফলাইন অন্তত সানডেটা যদি আসতে পারো, ডিসেম্বর থেকে আইআইটি মনে হচ্ছে নর্মাল হয়ে যাবে, গেটগুলো সব খুলে দেবে। স্টুডেন্ট কিছু আসতে কি শুরু করেছে না এখনো কাউকে অ্যালাউ করেনি? না স্যার, আসছে না। আসছে না। আমার ভাই তো আজকে গেল টিআইএফআর মুম্বাইতে, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে পোস্ট ডক্টরেট জয়েন করলো। ওদের ওখানে ইনস্টিটিউট গুলো সব খুলে দিচ্ছে, এবারে সবাই মোটামুটি যাচ্ছে সময় করে, কারণ আর এরকম তো বসে থাকলে চলবে না দীর্ঘদিন। ঠিক আছে, দেখা যাক, অসুবিধা নেই, অন্তত 3টে মাস যেন সবাইকে তোমাদের অফলাইন পড়াতে পারি। পরীক্ষার কোনো মাস সিলেবাসটা পড়ানো হয়ে গেছে, এবারে শুধু টেস্ট পেপার, রাইমার্টিন এগুলো সব প্র্যাকটিস করাবো। লেখো নেক্সট টপিক নয় এটা, নেক্সট একটা আর্টিকেল বলতে পারো, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনস। এক্সপেকটেশন মানে বাংলাতে কি বলছে, প্রত্যাশা। আমরা বলি না তোর কাছে এটা এক্সপেক্ট করিনি, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলছে। স্টার্টিংটা এরকম বলি যে আইডিয়াটা কিরকম আসে। ধরো কোনো একটা খেলা হচ্ছে, সেটা লটারি হতে পারে, জুয়ো খেলা হতে পারে। তো সেরকম কোনো একটা খেলায় কোনো একটা প্লেয়ার, ধরো সে চান্স অফ উইনিং, এরকম ধরো যে চান্স অফ উইনিং of rupees x1, chance of winning of rupees x1 is ধরে নাও p1 কোন একটা প্লেয়ারের জন্য, and second ধরো chance of winning
অফ রুপিস x2, তার প্রবাবিলিটিটা সাপোজ p2। তাহলে বললাম ধরো কোনো একটা খেলায় একটা প্লেয়ার x1 এই টাকাটা জিততে পারে ওই বাজিতে, তো তার প্রবাবিলিটি হচ্ছে p1। x2 জিততে পারে, তার প্রবাবিলিটিটা হচ্ছে p2। না, একটা হচ্ছে প্রবাবিলিটি অফ উইনিং আর একটা হতে হবে প্রবাবিলিটি অফ লুজিং, হারতেও হবে, কারণ জেতা হারা মিলিয়েই টোটাল প্রবাবিলিটি। এটা লেখো প্রবাবিলিটি অফ লুজিং, একটাকে লিখছি প্রবাবিলিটি অফ উইনিং, নিচেরটা লিখছি প্রবাবিলিটি অফ লুজিং। দেন এই p1 প্লাস p2 এই প্রবাবিলিটিটা কত হবে? টোটাল প্রবাবিলিটি না, p1 প্লাস p2 ইকুয়াল টু 1। কারণ কি p1 টা হচ্ছে জেতার প্রবাবিলিটি, p2 টা হচ্ছে হারার প্রবাবিলিটি। তাহলে একটা সাকসেস আর একটা কমপ্লিমেন্টারি ইভেন্ট ফেলিওর, দুটো সাম করলে সিওর ইভেন্ট পাবো 1। এবারে লেখো নাও এই যে এক্সপ্রেশনটা x1 ইন্টু p1 মাইনাস x2 ইন্টু p2, তো এই এক্সপ্রেশনটাকেই বলছি আমি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এই এক্সপ্রেশনটা বলতে পারে, অর কেউ এরকম বলতে পারে যে এই এক্সপেকটেশনটাকে কেউ এরকম লিখতে পারে যদি সে পজিটিভ ভ্যালু দিয়ে লিখতে চায় যে x1 ইন্টু p1, আর ওটা হেরেছে, তাহলে হেরেছে মানে লুজ হয়েছে মানে মাইনাস x2 ইন্টু p2 is called mathematical expectation. Mathematical expectation of the player. ওই প্লেয়ারের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের ডেফিনেশন বলছি আমি, এটাই। এবার এর প্রপার্টি কি আছে এটা বলবো। এটা লেখা হয়েছে, মুছে দেবো বোর্ডটা? না স্যার, একটু দাঁড়ান। লিখে নাও। দেখো টপিক গুলো নতুন, একটু প্রথমে খটমট মনে হবে, মানে মনে হবে যেগুলো কি হচ্ছে বা কি ব্যাপার, একটু মনে হবে, কারণ এই টপিক গুলো ধরো আমরা পপুলার নয়। এতদিন পর্যন্ত অ্যালজেব্রা পড়েছো, জিওমেট্রি পড়েছো, ক্যালকুলাস পড়েছো, ত্রিকোণমিতি পড়েছো, তো সেখানে টপিকটা পড়ালেই মনে হবে যে এগুলো আমি জানি। এই টপিকগুলো তোমাদের ক্ষেত্রে নতুন, প্রথমবারে একটু মনে হচ্ছে যে অসুবিধা হচ্ছে, তবে আমি কথা দিচ্ছি এই চ্যাপ্টারগুলোকে আমি আবার রিভাইজ করাবো, প্রবাবিলিটির চ্যাপ্টারগুলোকে আমি আবার রিভিশন দেবো, তখন তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন যতটা পারা যায় ফার্স্ট টাইম শেখো। ফার্স্ট টাইমে 100% তুমি অ্যাচিভ করতে পারবে না চ্যাপ্টারটা, 30% শেখো, 40% শেখো। আমি কথা দিচ্ছি অফলাইন যখন পড়াবো 3-4 মাস ফুল ফেজে অফলাইন পড়া হবে, এই আশা রাখছি। জুনে যদি তোমাদের হায়ার সেকেন্ডারি হয় তাহলে অন্তত মার্চ এপ্রিল মে 3টে মাস সপ্তাহে 2 দিন করে যদি অফলাইন বা 3 দিন করে অফলাইন করতে পারি, সেক্ষেত্রে আমি এগুলো সব রিভাইজ করাবো। ঠিক আছে? হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে। এবারে এর একটু ডিসকাস করি যে ডেফিনেশন বা এরকম যদি বলি, যে মনে করো let any random variable capital X takes some values, x এর কতগুলো ভ্যালু আমি ধরে নিলাম, x1 x2 dot dot করে expectation xn and their corresponding probabilities, and their corresponding probabilities. x1 এই ভ্যালুটা হতে পারে, তার প্রবাবিলিটি p1, x2 হতে পারে p2,
x3 হতে পারে p3, যেমন ওই আগেরটায় দুটো নিয়ে বোঝালাম তোমাদেরকে, p1 আর p2 যদি এরকম হয়, আর এই প্রবাবিলিটি গুলোকে সব যদি অ্যাড করে দাও, p1 প্লাস p2 প্লাস p3, র্যান্ডম ভ্যারিয়েবল পড়ানোর সময় দেখালাম না যে সবার প্রবাবিলিটি অ্যাড করলে কত আসবে, 1 আসবে টোটাল প্রবাবিলিটি যেটা, where p1 plus p2 plus p3 equal to that, then দেখো, then mathematical expectation, বাংলা মিডিয়াম যারা তাদেরকে কি বলবে, গাণিতিক প্রত্যাশা, হ্যাঁ, এক্সপেকটেশন মানে প্রত্যাশা। দেন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন x বার, এই x বারকে আমরা কি রকম সিম্বল লিখি, এরকম লিখি e of x, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন তাকে x বার বলি, বা আমি বলি e of x লিখতে, তাহলে বোঝা যায় ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলি। x1 তার করসপন্ডিং প্রবাবিলিটি p1 প্লাস x2 ইনটু তার করসপন্ডিং প্রবাবিলিটি p2 প্লাস ডট ডট করে এরকম হবে xn ইনটু তার করসপন্ডিং প্রবাবিলিটি pn। এই এক্সপ্রেশনটাকেই বলা হয় ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। একে আমরা এরকম করে অনেক সময় ইউজ করি, সামেশন অফ x ইনটু p, e of x ইকুয়াল টু অনেক সময় আমরা এক্সপ্রেস করি summation of x into p। এটা কে জয়েন করলে, সায়ন্তন নাকি? এরকম প্রত্যেকদিন 1 ঘন্টা পরে জয়েন করলে হয়? 1 ঘন্টা ক্লাস হওয়ার পরে জয়েন করলে কি পড়া বুঝতে পারবে, কিছু বোঝা যাবে কি? সময় ক্লাস কটায় ক্লাস আজকে বলো? তুমি তো গ্রুপে আছো, গ্রুপের নামটা কি? যে গ্রুপ থেকে তুমি লিংক পেয়ে ক্লাস জয়েন করলে সে গ্রুপটার নাম কি? না না, তুমি গ্রুপটার নামটা বলো, দেখো হোয়াটসঅ্যাপ খুলে দেখো, গ্রুপটার নামটাই তো দেওয়া আছে, টাইমিংটা যাতে ভুলে না যাও। মুছে দি বোর্ডটা, সাগর বোর্ড মুছে দি। হ্যাঁ স্যার। ওহনা, আজকে বন্ধু কোথায় গেল তোমার, অর্পিতা আছে? আছে তো, আমি তো আচ্ছা আচ্ছা, বলছি। ঠিক ঠিক, ঠিক আছে ঠিক আছে। প্রথমের দিকে একটু সমস্যা হবে, মেনে নাও এগুলো, হ্যাঁ। লেখো প্রপার্টিজ, আমি রিভাইজ করাবো এগুলো আবার সব, হ্যাঁ রিভিশন করাবো, তখন তোমাদের ভালো লাগবে। এক্সপেকটেশন অফ এনি কনস্ট্যান্ট, সেটা কি হয়, স্মল a লিখে রাখো, where small a is any constant, constant value, কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক যদি ভ্যালু হয় তার এক্সপেকটেশন নিলে ওই নাম্বারটাই ফেরত আসবে। এক্সপেকটেশন অফ স্মল a ইনটু যদি ক্যাপিটাল X বলো, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, কনস্ট্যান্ট ইনটু এক্সপেকটেশন অফ x। এক্সপেকটেশন অফ x মাইনাস x বার, x টাকে র্যান্ডম ভ্যারিয়েবল, x বারটাকে মিন বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, সেটা হয় 0। লিখে রাখতে পারো যে x বারটা কি, এখানে কোশ্চেন হবে, x তো র্যান্ডম ভ্যারিয়েবল, x বারটা হচ্ছে e of x।
expectation of x plus y equal to expectation of x plus expectation of y. Expectation of x into y. Expectation of y into expectation of x into expectation of y. এরপরে আমরা শিখব নতুন একটা ভ্যারিয়েন্স। স্ট্যাটিস্টিক্সে শিখেছি আমরা ভ্যারিয়েন্স ওয়ার্ডটা, এখন প্রবাবিলিটিতে শিখব ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ভ্যারিয়েন্স এর ডেফিনেশনটা কি লিখে রাখো। ভ্যারিয়েন্স অফ এনি র্যান্ডম ভ্যারিয়েবল var of x বার পরে থাকে ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x মাইনাস x বার তার হোল স্কয়ার ইকুয়াল টু, যদি এটাকে ভাঙা হয় তাহলে এরকম লিখি আমি, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কয়ার। একটু ডান দিকে নিয়ে আসুন। হ্যাঁ, এরকম এবার তাহলে ভ্যারিয়েন্স এর ডেফিনেশন কি বললাম, ভ্যারিয়েন্স অফ এক্স var অফ এক্স বলি, সেটা হয় এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কয়ার, এক্সপেকটেশন অফ এনি র্যান্ডম ভ্যারিয়েবল এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কয়ার। আর একটা লাস্ট শিখছি, সেটাকে বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা শর্ট ফর্ম বলি এসডি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা শর্টে লিখি এসডি, সিগমা দিয়ে ওকে এক্সপ্রেস করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখে রাখো এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু সিগমা ইকুয়াল টু হচ্ছে রুট আন্ডার অফ ভ্যারিয়েন্স অফ এক্স, রুট আন্ডার অফ ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে রুট আন্ডার অফ ভ্যারিয়েশন অফ এক্স মানে ভ্যারিয়েন্স অফ এক্স এর ডেফিনেশন তোমরা জানো, সেটাই লিখে দেবে এখানে, নতুন কিছু আর লিখছি না। এই দুটো রেজাল্ট মুখস্থ রাখতে হবে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে হলে। ভ্যারিয়েন্সের কিছু প্রপার্টি হয়ে গেলে থিওরি পোরশন শেষ, আস্তে আস্তে অঙ্ক করব, শিখে যাবে অঙ্ক, অসুবিধা নেই। একদিন ভালো করে এটা একটু পড়বে। আজকে যে পড়াটা হলো একটু নতুন লাগবে, একটু সময় করে এটাকে বলছি আমি মেমোরাইজ করা। অনেক সময় বলে না যে অঙ্কের স্যাররা বলে না অঙ্ক মুখস্থ করো, এই কিছু জায়গায় বলতে হয় যে অঙ্ক মুখস্থ করতে হয়, কিছু জিনিস মুখস্থ করে নিতে হবে। প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স, স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির এই পার্টটাই মুখস্থ করে নেবে। ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল এ ইকুয়াল টু 0 লিখে নাও, where a is any constant। 2 নম্বর প্রপার্টি লেখো, ভ্যারিয়েন্স অফ এনি কনস্ট্যান্ট ইনটু যদি র্যান্ডম ভ্যারিয়েবল এক্স হয়, রেজাল্ট হয় কি a স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ এক্স। 3 নম্বর প্রপার্টি বলছি, ভ্যারিয়েন্স অফ স্মল a ইনটু এক্স প্লাস বি যদি হয়, সেক্ষেত্রেও স্মল a স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ এক্সই রেজাল্ট হবে। 4 নম্বর প্রপার্টি লেখো, ভ্যারিয়েন্স অফ যদি এরকম জানো a ইনটু ক্যাপিটাল এক্স প্লাস বি ইনটু ক্যাপিটাল ওয়াই, সেটা হয় a স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ ওয়াই। a b are constant, where a and b are constant।
এই প্রপার্টি গুলো জেনে রাখলেই হবে। এগুলোর প্রুফ অনেক সময় পরীক্ষায় দেয়, শেখাবো আমি, তবে সেগুলো ফার্স্ট টাইমে নয়, সেকেন্ড টাইম যখন আমি রিক্যাপ করাবো বা রিভাইজ করাবো চ্যাপ্টারটা, তখন এগুলোর প্রুফ কিছু আমি শেখাবো, যেগুলোর প্রুফ কিভাবে হয়। রাজর্ষি আমাকে এক্সাম্পল 19, 20 ছবি পাঠাও তো ইংলিশ বই থেকে, আমার কাছে বাংলা বই। এক্সাম্পল 19, 20 সবাই আমরা পড়বো। জুমের লিংক শেষ হয়ে যাবে, নতুন আবার লিংক আমি দিচ্ছি। র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল যেমন বানাতে শিখেছিলে, সেই টেবিল পর্যন্ত বানাতে হবে এই অঙ্কগুলোকে। সেই টেবিল পর্যন্ত বানাতে আমরা সবাই জানি। সেই টেবিল পর্যন্ত বানানো হয়ে গেলে এরপরে আমি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কি করে ক্যালকুলেট করতে হয় এক্সাম্পল 19 আর 20 থেকে শেখাবো। 19-20 তো নেই স্যার এখানে। নেই? আচ্ছা, একটা কোশ্চেন দেখো না, সিবিএসসি 2001 এ পড়েছে, এরকম বলেছে একটা 52 টাসের প্যাকেট আছে, কোশ্চেনটা হচ্ছে আচ্ছা ফাইন্ড আচ্ছা দা হ্যাঁ ভ্যারিয়েন্স। পেয়েছো ওই কোশ্চেন?